শরীয়তপুরে ডাকাতি করে পালানোর সময় জনতার পিটুনিতে দুইজনের মৃত্যু। পাবনায় মহাসড়কে গাছের গুড়ি ফেলে যানবাহনে লুটপাট। আমাদের উদ্দেশ্য করে গুলি ফেলে এবং ককটেল বিস্ফোরণ করে গাছ ফেলে আর কি আমাদের সবার কাছ থেকে সবকিছু ক্যারেটারে নিছে। আমার কাছে দাও নিয়ে এসে বলছে তোর কাছে আছে বাইক নগদ টাকা এটা ওটা। তরুণদের নতুন দলের কাছে বিশাল প্রত্যাশা আম জনতার। আশা গড়ে উঠবে চাঁদাবাজি, দখলদারি ও হানাহানি মুক্ত দেশ। একটা সুন্দর বাংলাদেশ যদি তারা করতে চায় সেইভাবে তাহলে করলে তাহলে আলহামদুলিল্লাহ। জনগণের স্বার্থে কাজ করে যেতে পারে তাহলে আমার মনে হয় এই দল টিকে থাকবে। নতুন নেতৃত্ব আসতেছে, নতুন নেতৃত্বের হাত ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। দামের দাম কমায় দেয়, এটি আমাদেরকে যথেষ্ট বাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত। সীমান্ত হত্যার নিয়ে কড়া বার্তা দিলেন বিজিবি মহাপরিচালক। হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। বগুড়ায় ডিভোর্সের জেরে সাবেক স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ। পলাতক অভিযুক্ত রুবেল, তদন্ত করছে পুলিশ। দরজা ডাক দিয়ে একজন যে গেট খোলা শুরু করছে আর মনে করেন যে ওটি ধরেই কুপিয়ে হত্যা করা হয়েছে। নৃশংসভাবে তাদের খুন করছে, আমরা এই হত্যার বিচার চাই। অতি ও অনাবৃষ্টি মোকাবেলা করে ফসল উৎপাদনে ময়মনসিংহে বিস্ময়কর সাফল্য। পলিনেট হাউস পদ্ধতিতে চাষিদের অভ্যস্ত করতে কাজ করছে কৃষি বিভাগ। শীতের জীর্ণতা ঝেড়ে বসন্তের শুরুতেই অপরূপ সাজে সেজেছে প্রকৃতি। ডালে ডালে শোভা পাচ্ছে শিমুলের রক্তরাঙা আভা। দর্শক, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছে বিস্তারিত। শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে ডাকাতির সময় গণপিটুনিতে নিহত হয়েছে 2 ডাকাত। পুলিশের সোপর্দ করা হয়েছে 8 জনকে। এ সময় ডাকাত দলের ছোড়া হাতবোমা ও গুলিতে আহত হয়েছেন 4 জন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এরই মধ্যে আহত 2 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। সেই সাথে গণপিটুনিতে গুরুতর আহত 5 ডাকাতকেও চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। মাঝরাতে নদীতে ডাকাত দলের হানা, জনগণ প্রতিরোধ গড়ে তুললে হাত বোমার বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি এলোপাতারি গুলি চালায় ডাকাতরা। এতে ক্ষুব্ধ হয়ে জনতা পিছু নেয় ডাকাত দলের। কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্র হয়ে ওঠে শরীয়তপুরের কীর্তিনাশা নদীর 2 পার। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাতে মাদারীপুরের রাজারচর এলাকায় বালখেডে হানা দেয় একদল ডাকাত। স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডাকাতরা স্পিডবোটে করে পালানোর চেষ্টা করে। শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় ট্রলার ও বালখেড দিয়ে ডাকাতদের গতিরোধ করা হলে স্থানীয়দের লক্ষ্য করে হাতবোমা ও এলোপাতারি গুলি ছোড়ে ডাকাতরা। আহত হয় 4 জন। আমরা মসজিদের মাইকে মাইকে ঘোষণার ফলে এলাকার জনগণ দেশি অস্ত্র নিয়ে বের হয় এবং নদীর পাড়ে আসলে তাদেরকে লঞ্চ ট্রলার দিয়ে ব্যারিকেড দেওয়ার ফলে তারা আসলে আটকিয়ে গিয়েছিল। এমতো অবস্থায় তারা আমাদের উদ্দেশ্য করে গুলি ছেলে এবং ককটেল বিস্ফোরণ করে। মাইকে শুনতে পাই আসি মুন্সিয়াট আইসা শুনতে পাই যে ওরা ওই যে আপনার ওই ট্রলার দেওয়া ওই জাহাজ দেওয়া আটকানো হয়েছে। আটকানোর পরে ওরা মনে করেন গুলি এবং বোমা ককলেট সরার পরে ওহান্ত না পরে ওরা বাঁচতে না পারে আবার পিছনে ব্যাক করে হীরাবাড়ার ওই জায়গায় ধরা খাইছে। ডাকাতের থেকে গুলিবিদ্ধ হয়ে আমাদের 4 জন চিকিৎসা নিতে আসে 11টা থেকে 11:30টার মধ্যে। তার মধ্যে 2 জন গুরুতর ছিল, যাদের অনেকগুলো গুলির আঘাত ছিল, তাদেরকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে আশপাশের বাসিন্দারা। ডাকাত দলের 7 জনকে আটকের পর দেয়া হয় গণধোলাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে ডাকাতদের উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। পরে হাসপাতালে নেওয়া হলে 2 ডাকাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
খবর পেয়ে আমরা সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ অর্থাৎ শরীয়তপুর জেলার পক্ষ থেকে আমরা ঘটনাস্থলে যাই এবং এখন পর্যন্ত আমরা 5 জন ডাকাতকে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি ওই জনগণের হাত থেকে, এবং এর বাইরে আমরা খবর পেয়েছি আরও 2 জন আছে, তাদেরকে আমরা নিয়ে আসতেছি। ডাকাতদের ছোড়া গুলিতে আহত 2 জন ভর্তি সদর হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাকি 2 জনকে পাঠানো হয়েছে ঢাকায়। এদিকে গণপিটুনিতে আহত বাকি ডাকাতদের অবস্থাও গুরুতর। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। এবার পাবনায় মহাসড়কে গাছের গুড়ি ফেলে 20 থেকে 25টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। সাথিয়ার বেড়া আঞ্চলিক মহাসড়কের তলট এলাকায় সড়ক অবরোধ করে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে চালায় লুটপাট। এদিকে 48 ঘন্টার ব্যবধানে কুমিল্লার 14 গ্রামে 2 প্রবাসীর গাড়িতে ডাকাতি করা হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। চারিদিক থেকে অনেক মানুষ তারা অস্ত্রশস্ত্র নিয়ে ছুরি, দা, তারপরে চাকু সবকিছু নিয়ে আমাদের গাড়িকে আক্রমণ করেছে। শুক্রবার মধ্যরাত সাতক্ষীরার বেড়ায় ইসলামিক মাহফিল শেষে নিজ বাড়ি পাবনার ঈশ্বরদী ফিরছিলেন আব্দুস সালাম। সাথিয়া বেড়া আঞ্চলিক মহাসড়কের তলট এলাকায় পৌঁছালেই পড়েন ডাকাত দলের খপ্পরে। জানাচ্ছিলেন ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা। আমাদের ড্রাইভার সাহেবের গলার সঙ্গে একটা ছুরি ধরেছে এবং পেটের উপরে ছুরি ধরেছে। তো বারবার রিকোয়েস্ট করতেছিলাম যে ভাই যা আছে সব নিয়ে যান, কিন্তু আমাদেরকে আঘাত করবেন না। প্রত্যক্ষদর্শীরা জানায় সড়কে গাছের গুড়ি ফেলে প্রথমে পণ্যবাহী ট্রাক আটকায় ডাকাত দল। সড়ক অবরোধ থাকায় একে একে আটকা পড়ে প্রবাসীর মাইক্রো, যাত্রীবাহী বাস, অটোরিকশা সহ 20 থেকে 25টি যানবাহন। দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে চালানো হয় লুটপাট, ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন, টাকাসহ মূল্যবান জিনিসপত্র। কোনো গাড়ির গেট খুলতে দেরি হলেই ভাঙচুর চালায় ডাকাত দল। এ সময় আহতও হন কয়েকজন। রাস্তায় একটা গাছ নামানো ছিল, বড় ফেলে রাখছে। সম্ভবত প্রাইভেট কারওয়ালার গাড়িটা আলো নিভাতে একটু সময় লাগছে আর ওনার হাতে খুব মারছে। দাউদি বলতে দাঁড়া, আমি দাঁড়াই নেই, পরে আমি আর কি গাড়িটা চান্দি চলে আসলাম, সামনে যে প্রাইভেট কার দাঁড়া করাইছে, ট্রাক দাঁড়া করাইছে, আমার কাছে এসে ঘিরে নিল। প্রায় আধ ঘন্টার মতো চলে লুটপাট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। তবে তার আগেই পালিয়ে যায় ডাকাত সদস্যরা। জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গতরাতেও আমাদের টহল টিম ছিল, বাইরে চেকপোস্ট ছিল, ঈশ্বরদী এলাকার কাছাকাছি ছিল, কিন্তু ডাকাত দল এলাকায় করেছে সাথিয়া এলাকায়। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রাম অংশে 48 ঘন্টার ব্যবধানে ডাকাতির কবলে পড়ে 2 জন প্রবাসীর গাড়ি। এত দ্রুতগতির গাড়ি চেকপোস্ট থামানো সম্ভব না। তারপরে আমরা যেগুলা নাম্বারবিহীন পিকআপ আছে ওগুলো মানে ধরার জন্য আমরা হাইওয়েকে বলেছি। সম্প্রতি দেশের কয়েকটি মহাসড়কে পরপর লুটপাটের ঘটনায় উদ্বিগ্ন যাত্রী চালকরা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বৃদ্ধির তাগিদ ভুক্তভোগীদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। চলতি মাসেই শেখ হাসিনার কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদন পেলে 1-1.5 মাসের মধ্যে বিচার কার্যক্রম শুরু সম্ভব হবে, এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালায় তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এসব মামলার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বিচার কাজে কোনো তাড়াহুড়ো করা হবে না, তবে অহেতুক বিলম্ব করে জনগণের আকাঙ্ক্ষা যাতে নষ্ট না হয় সেদিকেও নজর রাখা হবে। বিস্তৃত কাজকে সমন্বয় করে নিখুঁত তদন্ত এবং ট্রাইব্যুনালকে বিতর্কের বাইরে রেখে ন্যায় বিচার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তাজুল ইসলাম। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি, এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে বেঁচে ফিরলেও শারীরিক যন্ত্রণা নিয়ে দিন কাটছে পটুয়াখালীর বাউফলের কাউসার হোসেনের। মুখমণ্ডলের ভেতরে থাকা 7টি ছররাগুলি এখনও বের করা সম্ভব হয়নি। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন বিদেশে চিকিৎসা নেয়ার, কিন্তু সেই সামর্থ্য নেই পরিবারের। ছাত্র জনতার আন্দোলনে সম্মুখ সারিতে ছিলেন পটুয়াখালীর বাউফলের সূর্যমণি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি কাউসার হোসেন। শরীরে একাধিক বুলেট ও ছররাগুলির আঘাত নিয়ে 6 দিন ছিলেন ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্টে। বেঁচে ফিরলেও শারীরিক যন্ত্রণায় প্রায়ই নির্ঘুম রাত কাটে কাউসারের।
রাজনীতির পাশাপাশি ছোটখাটো ব্যবসা করে সংসারের হাল ধরেন কাউসার। কোটা আন্দোলন শুরু হলে নামেন রাজপথে। 24-এর 19 জুলাই রাজধানীর বনশ্রীতে পুলিশের নির্বিচার গুলিতে গুরুতর আহত হন কাউসার। কয়েকটি হাসপাতাল ঘুরে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে এলাকায়। সেকেন্ড গুলিটা আসে এই জায়গাটা লাগে, গুলিটা লাগে এদিক থেকে বের হয়ে যায়। আর প্রথম গুলিটা যেটা লাগে সেটা হচ্ছে আমার এই জায়গাটা লাগে, এর সাথে আরো অনেকগুলো ছড়া গুলি ছিল। মেইন যে বুলেটটা, ওই বুলেটটা আমার এই জায়গাটায় আসা লাগে, লাগার পরে আমার এই যে 3টা দাঁত ভেঙে এই গুলিটি এই দিক থেকে বের হয়ে যায়। কাউসারের মুখমণ্ডলের ভেতরে থাকা 7টি ছড়াগুলি বের করা সম্ভব হয়নি। কমেছে এক চোখের দৃষ্টিশক্তিও। 5 আগস্টের পর সরকারি খরচে চিকিৎসা সেবা পেলেও তার আগেই খরচ হয়ে যায় মোটা অঙ্কের টাকা। কিন্তু উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই জায়গাটায় এখনো বুলেট আছে, এখানে আছে, এই মাথার এখানেও আছে, বের হয় নাই। এগুলো হয় কি, মাঝে মাঝে যখন অনেক ঠান্ডা লাগে তখন এটার ভিতরে চুলকায় এবং অনেক অসহ্য যন্ত্রণা হয়। ডাক্তার বলছে যে বাংলাদেশে এটা কোন চিকিৎসা নেই। কাউসারের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। শুনি যে সে মারা গেছে, আমরা আতঙ্কই পশু বিভাগ বাড়ির মানুষ পরদিনের পর দিন শুনি যে না সে বেঁচে আছে। এত রাইতে খাওয়া দাওয়া সেরকম খাইতে পারে না, রাত্রে কোনো ঘুম নাই, এই অবস্থায় আছে। কারণ আমরা শুনছি যে যদি সরকার কিছু টাকা পয়সা দেয় হেলে হে বিদেশ যাইবে, ডাক্তার কইছে যেন বিদেশ ছাড়া কোনো কাম হইবে না। যেই আকাঙ্ক্ষা নিয়ে নেমেছিলেন রাজপথে, সেই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণেও কাজ করতে চান কাউসার হোসেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির কাছে গণমানুষের রয়েছে নানা প্রত্যাশা। আশা দীর্ঘদিন ধরে রাজনীতিতে যে নতুন ধারার অপেক্ষা, সে শূন্যস্থান যেন পূরণ করে জাতীয় নাগরিক পার্টি। নতুন এই দল নিয়ে জনমনে রয়েছে নানা জল্পনা কল্পনাও। দেশের রাজনীতির মাঠে আসা নতুন এই দলের কাছে কি চায় সাধারণ মানুষ, তা জানার চেষ্টা করেছে যমুনা টেলিভিশন। কোটা বিরোধী আন্দোলন যাদের কথায় রূপ নিয়েছিল স্বৈরাচার পতনের আন্দোলনে, যাদের ডাকে গণ অভ্যুত্থানে সাড়া দেয় দেশের লাখো কোটি মানুষ, যাদের এক দফা দাবির কাছে মাথা নত করতে বাধ্য হয় পতিত আওয়ামী লীগ সরকার, সেই ছাত্রদের হাত ধরে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলটির আত্মপ্রকাশের পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে গঠিত এই দল নিয়ে বহু আশা দানা বেঁধেছে গণমানুষের মনে। স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে ছাত্রদের নবগঠিত দলের হাত ধরে, এমন প্রত্যাশা অনেকের। ছাত্ররা করেছে এটা ঠিক আছে, এটা খুবই ভালো, এটা সুন্দর বাংলাদেশ যদি তারা গড়তে চায় সেইভাবে তাহলে করলে তাহলে আলহামদুলিল্লাহ। তারা যেহেতু একটা কঠিন উদ্যোগ নিচ্ছে, আপাতত এটা অনেক ভালো, কিন্তু তারা যদি রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের অস্তিত্ব যদি জনগণের স্বার্থে কাজ করে যেতে পারে তাহলে আমার মনে হয় এই দল টিকে থাকবে। এতদিনের যে একটা প্রত্যাশা ছিল আমাদের যে রাজনীতি যে চেঞ্জ হবে, সেটা আমরা এখন মনে হচ্ছে কি আমরা পারবো ইনশাল্লাহ। আমাদের এই নতুন দল দিয়ে আমরা আমাদের বাংলাদেশের যে রাজনীতি সেটা আমরা চেঞ্জ করে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। যদি দুর্নীতিমুক্ত হয় আমাদের বাংলাদেশ উন্নয়ন অবশ্যই হবে। আমরা চাই যে নতুন নেতৃত্ব আসতেছে, নতুন নেতৃত্বের হাত ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ুক। ছাত্রদের নতুন দল নিয়ে ঘরে বাইরে চলছে চুলচেরা বিশ্লেষণ। খেটে খাওয়া মানুষের চাওয়া দুর্নীতিমুক্ত শান্ত দেশ, যেখানে থাকবে নিরাপদে বসবাসের নিশ্চয়তা, নিত্যপণ্যের দাম থাকবে নাগালের ভেতর। যে দল লিয়ায়ুক সেই দলই খাইলে ওই টাকা কেমনে উপার্জন করুন যা, কেমনে বড় লোকেরই করুন যা, ক্ষমতাশালী করবে সেটাই। কিন্তু গরিব যারা আছে, কৃষক রিক্সাওয়ালা, খেটে খাওয়া তাদের মধ্যে তো কোনো আশা নাই। আমরা এটাই চাই যে তারা যাতে এগোর প্রতি একটু লক্ষ্য রাখে। আমরা গরিব মানুষ, আমরা সুন্দর মতো এই যে চাউলের দাম দামের দাম কমায় দেয়, এটি আমাদেরকে যথেষ্ট পারি। যে দলই ক্ষমতায় আসুক আমরা চাই আমাদের দেশের রাজনীতিটা সুস্থ থাকুক, কোনো গ্যাঞ্জাম ফেসাব যাতে দেশে না হয়, কোনো অস্থির পরিস্থিতি যাতে দেশে না হয়, আমরা যাতে ঠিকভাবে খুলনা শহরে চলাফেরা করতে পারি। আমরা সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করতে চাই, সবাই স্বাভাবিকভাবে কাজকাম করতে চাই এবং আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে আমরা একটা
মনের মতো প্রার্থী পাবো এবং সে আমাদের জন্য কাজ করবে, সাধারণ মানুষের জন্য কাজ করবে। তারা যাতে করে দেশটা সুন্দর করে পরিচালনা করতে পারে, জনগণকে শান্তি দিতে পারে, সুখ শান্তি দিতে পারে, এটাই চাচ্ছি আমরা। বিগত দিনগুলোর মতো রাজনৈতিক দলের ছত্রছায়া আর যেন কোনো চাঁদাবাজি দখলদারি না হয়, রাজনৈতিক প্রভাব বিস্তারের জেরে আর যেন না ঘটে কোনো কোন্দল হানাহানি, এমনটাই চাইছেন সাধারণ মানুষ। বাংলাদেশে একটা দল যদি আপনি চালাইতে চান তাহলে আপনাকে টাকা প্রয়োজন, আর টাকার জন্য আপনাকে অবশ্যই চাঁদাবাজি করতে হবে। আর চাঁদাবাজির জন্য বরাবর প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি সবাই লাইসেন্স দিয়ে রাখে অনিবন্ধিতভাবে, মানে এটা পরোক্ষভাবে নিবন্ধন দেওয়া থাকে। আমরা চাই বাংলাদেশে নতুন রাজনৈতিক দল আবির্ভাব হয়েছে তারা যাতে চাঁদাবাজিটা বন্ধ করে এবং দেশের সকল জায়গায় যে দুর্নীতি, এরপরে যে সিন্ডিকেট এগুলো ভেঙে দেয়। বিগত দলগুলো তো অনেক সরাসরি করছে, আশা করি এরা ভালো করবে। হ্যাঁ, দুর্নীতি চাঁদাবাজ সবকিছু মেনটেন করে, যদি ভালো করে ওদেরকে সাপোর্ট করবে ইনশাল্লাহ। পিছনে যে সমস্ত ভুলভ্রান্তি আছে সেই ভুলভ্রান্তিগুলিকে মার্ক করে তারপর সামনের দিকে আগায় যাবে, এটাই হওয়া উচিত আর কি। সরকার তো অদল বদল হয়, দেশ তো অদল বদল না, চেঞ্জ হয় না, মানুষ যেমন তেমন রয়েছে, কোনো ধরনের কোনো পরিবর্তন আসে না। বাট এখন যদি নতুন একটা দল আসে বোঝা যাবে কিরকম দেশ চলে। দেশ তো আমরা স্বাধীন করছে, ছাত্ররাও করছে, রিক্সা ড্রাইভারও আমরাও করছি, কিন্তু এখন তো আরো আন্দোলন চলে বেশি, ব্যাট খাইটা নাকি বেশি। জাতীয় নাগরিক পার্টির হাত ধরেই নতুন দিনের বাংলাদেশের সূচনা হোক, এমনটা প্রত্যাশা এ দেশের মানুষের। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৮টি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাতে পুটিয়া সীমান্তে হয় এই ঘটনা। নিহত আল আমিন দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। স্বজনরা জানিয়েছেন, সীমান্তের কাঁটাতারের কাছে আল আমিনকে দেখেই গুলি ছোড়ে বিএসএফ এর সদস্যরা। এতে গুলিবিদ্ধ হন তিনি। পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আল আমিন। মরদেহ এখনও হস্তান্তর করেনি বিএসএফ। হত্যার বিচার দাবি করেছেন স্বজনরা। বর্ডারকান্দাতে আমরা বাস করি, গরু যায়, ছাগল যায়, হাট যায়, এটা নিয়ে আমরা জাগিয়ে তারা আমরা উপরে আক্রমণ করে এবং মানুষ মারে। আমি এখন বাংলাদেশের সরকারের কাছে আমি হত্যাকারী বিচার চাই, আমার ছেলের আমি চাই। এদিকে সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে কড়া বার্তা দিয়েছেন বিজেপি মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেছেন, ভারতে অনুপ্রবেশের জন্য বাংলাদেশিদের হত্যা বন্ধ না হলে ভবিষ্যতে অনুপ্রবেশকারী ভারতীয়দের আইন মেনে ফেরত পাঠানো কঠিন হবে। বটম লাইন হলো ভেরি ক্লিয়ার মেসেজ, আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না। এবং এটা যদি মেনে নেই তবে ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতি যত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। ডিভোর্সের জেরে বগুড়ায় মধ্যরাতে বাড়িতে ঢুকে প্রাক্তন স্ত্রী ও তার মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত সখিনার সাথে ১ মাস আগে স্বামী রুবেলের ডিভোর্স হয়। এরপর সখিনা তার প্রথম স্বামী বাদশা মিয়াকে আবারও বিয়ে করলে ক্ষুব্ধ হয় রুবেল। এরই জেরে এমন নৃশংস হত্যাকাণ্ড, অভিযোগ স্বজনদের। প্রাথমিক তদন্তে এমন ধারণা নিয়ে রুবেলকে আটক করতে কাজ করছে পুলিশ। মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে আহত বৃদ্ধা আনোয়ারার বক্তব্য জানাচ্ছিলেন কিভাবে মেয়ের ওপর বর্বর হামলা চালায় তারই প্রাক্তন স্বামী। ঘটনাটি শুক্রবার মধ্যরাতে বগুড়ার সাবগ্রাম মধ্যপাড়া এলাকার। বাদশা মিয়ার সাথে প্রথম সংসার ভাঙার পর 7 বছর আগে আকাশতারা এলাকার রুবেলকে বিয়ে করেন সখিনা। দাম্পত্য কলহের জেরে মাস দেড়েক আগে আবারও ভাঙে সংসার। রুবেলের সাথেও বিচ্ছেদ হয়। এরপর আবারও বাদশা মিয়াকে বিয়ে করেন সখিনা। ঘটনা জানার পর ক্ষুব্ধ রুবেল সখিনার সাথে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে রামদা দিয়ে প্রাক্তন স্ত্রীকে এলোপাথারি কোপায় রুবেল। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে বৃদ্ধা আনোয়ারাও ক্ষতবিক্ষত হন। 4-5 দিন আগে ডিভোর্স দেওয়া হয়েছে, ডিভোর্স দেওয়ার পরে হুমকি দিছে, হুমকি দিয়ে বলছে তোকে ধরে মারবো। কাল রাত 11টার দিকে আসে ধরে কুপিয়ে হত্যা করা হয়ে চলে গেছে। আমার ফুফাতো বোন আর ফুফু নৃশংসভাবে রাত 12টায় এসে নৃশংসভাবে তারা খুন করছে। আমরা এই হত্যার বিচার চাই। ঘটনার পর থেকেই রুবেল পলাতক। পুলিশ বলছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রামদা জব্দ করা হয়েছে। ঘাতককে গ্রেফতারে অভিযানও শুরু হয়েছে। আসামিকে গ্রেফতারের আমাদের চেষ্টা চলছে। আসামিকে গ্রেফতার করতে পারলেই আমরা বাদ বাকি সব জিনিসগুলোকে আমরা নিয়ে আসতে পারবো। আপাতত যে অস্ত্রটা মানে যে দাটা দিয়ে আঘাত করেছে সেই দাটা উদ্ধার করা হয়েছে।
মা মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে কুমারখালীর কালুয়া ফকিরপাড়া এলাকার পদ্মা নদীতে জেলেদের মাছ ধরার জালে ধরা পড়ে আঞ্জুমানের মরদেহ। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাতে আঞ্জুমানের স্বামী আসিফ শেখের জন্মদিনের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের মাঝখানে হঠাৎ করে নিখোঁজ হন আঞ্জুমান। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরে সকালে তার মরদেহ জেলেদের মাছ ধরার জালে উঠে আসে এবং পুলিশ জানায়, প্রাথমিক সুরতহালে মরদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন হাজিরা বেগম। এদিকে ঠাকুরগাঁয়ে ভুট্টা ক্ষেত থেকে খায়রুল ইসলাম নামের এক নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। সকালে উপজেলার রয়েরা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ইউপি সদস্য আবু সালে মুসার সাথে একই এলাকার মোকাদ্দেস হোসেনের পূর্ব বিরোধ ছিল। শুক্রবার রাতে 2000 পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। এরই জেরে সকালে বাধে সংঘর্ষ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় রয়েছে উত্তেজনা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সহ কয়েকটি দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবি জানিয়েছেন। তারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে কোনোভাবেই বিফলে যেতে দেয়া যাবে না। তাদের চাওয়া পূরণ হওয়ার পরই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা। কুমিল্লার পূবালী চত্বরেও মানববন্ধন হয়েছে। পরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন সুজন নেতৃবৃন্দ। দখল আর দূষণে মৃতপ্রায় নড়াইলের চিত্রা নদী। একসময়ের খরস্রোতা নদী দখলবাজদের কবলে নিজস্ব রূপ হারাতে বসেছে। বিভিন্ন সময় প্রশাসন উচ্ছেদ অভিযান চালালেও মিলছে না কাঙ্ক্ষিত সমাধান। দ্রুত কঠোর পদক্ষেপের মাধ্যমে চিত্রা নদী উদ্ধারের দাবি স্থানীয়দের। দখল দূষণে খরস্রোতা শব্দটি হারিয়ে গেছে চিত্রা নদীর বৈশিষ্ট্য থেকে। এখন বলা যায় মৃতপ্রায়। অথচ এই নদীর পার ধরেই একসময় গড়ে উঠেছিল নড়াইল শহর। তীর ঘেঁষেছিল বাজারঘাট, ব্যবসা প্রতিষ্ঠান আর বন্দর। দিনের পর দিন দখল দূষণে চিত্রা নদী হারাতে বসেছে তার নিজস্ব রূপ। বড় বড় ট্রলার স্টিমার চলতো। সেই ট্রলার স্টিমার করে আমরা খুলনার থেকে খুব কম মূল্যে এবং খুব কম খরচে আমরা নড়াইল পৌঁছতাম। নদী দখল এবং দূষণের ফলে নদীর নব্যতা হারিয়েছে। আগে রুই মাছ পাইছি, কাতলা মাছ পাইছি, বাইলে মাছ পাইছি, বাইন মাছ পাইছি, চিংড়া মাছ পাইছি, শর্টফুটি পাইছি, রায়েক পাইছি, আর এখন তা বলতে কিচ্ছু নাই। বিভিন্ন সময় নদী দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান চললেও তা নিয়ে রয়েছে সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া। বাথরুমের থেকে শুরু করে যাতে ময়লা ড্রেনের পানি মানে সব নদীতে ফেলে। এর যদি না ফেলে তাহলে আমার নদীর পানিটা আমার ভালো থাকবে। চিত্রা নদীর দুই পাড়ে আপনার অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন, যে কারণে এই চিত্রা নদী আজকে হুমকির সম্মুখীন হয়ে গেছে। যারা দূষণ করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পরিস্থিতির ভয়াবহতার কথা চিন্তা করে আবারও দখলদারদের তালিকা তৈরি করছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসক জানালেন, খুব শিগগিরই নেওয়া হবে ব্যবস্থা। অবৈধ দখলমুক্ত করার জন্য আমরা আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করে দিয়েছি। তারা অবৈধ দখলদার শনাক্ত করবে। আরএস রেকর্ডে যদি তাদের নামে রেকর্ড হয়ে থাকে সেই রেকর্ডগুলো বাতিল করার জন্য আমাদের মামলা করতে হবে। তবে শুধু আশ্বাস নয়, চিত্রা নদী বাঁচাতে ভূমিদস্যু ও দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় নড়াইলবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। রমজান শুরুর আগের দিন সারা দেশে চড়া নিত্যপণ্যের বাজার। এতে ক্ষুব্ধ ক্রেতারা। ভয়াবহ সংকট তৈরি হয়েছে বোতলজাত সয়াবিনে। উধাও বাজার থেকে বেড়েছে ছোলার দাম। 30 টাকার শসা বিক্রি হচ্ছে এখন দ্বিগুণ দামে। বেগুনের দামও দ্বিগুণ হয়ে 80 টাকার উপরে। বাড়তি ব্রয়লার সোনালী মুরগির দাম বেড়েছে। সব ধরনের মাংসের দামও। এতে
চরম ক্ষোভ জানিয়েছেন ভোক্তারা। বাজার তদারকি আরও জোরালো করার দাবি জানিয়েছেন তারা। বিক্রেতারা যথারীতি পুরনো অজুহাত দেখাচ্ছেন, দাবি বাজার সরবরাহ সংকট রয়েছে। রমজান আসার আগে থেকেই তো সবকিছুর দাম বেড়ে গেছে, আর তেল তো অনেকদিন ধরেই আপনার পাওয়া যাচ্ছে না। এবার হয়তো আমরা আশা করছিলাম যে এবার এই সরকারের অধীনে হয়তো বা পূর্বের সরকারের মতন হবে না, কিন্তু আমরা তো একই চিত্র দেখছি দেশে। তেল দিচ্ছে না, ট্রাক ভরে তেল যায়, আমাকে চাইলে একটা তেল দেয় না। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে কৃষি খাতে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি কিংবা পরিবেশের তাপ বাড়তে থাকায় ফসল উৎপাদনে নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে চাষিকে। এমন পরিস্থিতি মোকাবেলায় আধুনিক কৃষি প্রযুক্তিতে চাষিদের অভ্যস্ত করতে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। এর আওতায় ময়মনসিংহে ফসলের মাঠে পলিনেট হাউস তৈরি করে উৎপাদনে গেছে কৃষক। নতুন এই প্রযুক্তির কল্যাণে লাভ গুনছেন তারা। সবুজ শ্যামল ফসলের মাঠে উঠছে পলিনেট হাউস। ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় এই পদ্ধতিতে চলছে আবাদ। এটি মূলত আধুনিক কৃষি প্রযুক্তি। সদর উপজেলার চুরখাই এলাকার কৃষক আলামিন কৃষি বিভাগের সহযোগিতায় 10% জমিতে পলিনেট হাউসে শাক, সবজি ও ফলের চারা উৎপাদন করছেন তিনি। দাবি করেছেন 1,20,000 টাকা বিনিয়োগে 6 মাসে 3 লাখের বেশি টাকার চারা বিক্রি করেছেন। জানতে চাই আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কি সুবিধা পাচ্ছেন তিনি। এই ঘরের মধ্যে আপনার লেবার আমার খুব কম লাগে, এখানে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে, বাহিরের যে কোনো আবহাওয়া থেকে এখানে চারাটা খুব ভালো থাকে। এখানে আমাদের ঝড় বৃষ্টি বা অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগ আছে এটা থেকে আমার চারাগুলো হেফাজতে থাকে। এখানে ডিপ ইরিগেশন সিস্টেম আছে, আমরা সুইচ দিলে দেখা গেছে 10 মিনিট বা 15 মিনিট পানি পরে আমাদের টোটাল সেটটা একবারে 15 মিনিটে পানি দেওয়া হয়ে যায়। আরো অনেকেই এই পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হয়ে পড়েছেন। কৃষকদের দাবি এটি আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রক পদ্ধতি, এতে সারা বছরই চারা উৎপাদন করা যায়। কোনোদিনই আমরা এই ক্ষেতের মধ্যে যেইভাবে উপরে পলিনেট যেইভাবে চারা তৈরি করে আমরা দেখছি না। তে আমারও মনে চাই যে এই সিস্টেমে মানে আমিও করি। এতে আমরা চারা চোরা নিছি না, ভালোই ফলন পাইছি, দেশ বিদেশে মানুষের চারা চোরা নিতেছে। আমারও আশা আছে সামনে যদি এরকম ঘর বাড়ি করে চারা করা। কৃষি বিভাগ বলছে কৃষিকে আধুনিকায়ন করতে ও কৃষকদের নতুন প্রযুক্তির সাথে অভ্যস্ত করার কাজ চলছে। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলার কৃষকদের সহযোগিতা করছেন তারা। এই নতুন প্রযুক্তিটা কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার কারণেই কিন্তু হচ্ছে আমরা এই প্রযুক্তিটা আমরা কৃষকদের মাঝে আর কি দিয়েছি, এবং এই প্রকল্পের আওতায় কিন্তু অলরেডি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে 120টি পলিনেট হাউস দেওয়া হয়েছে। এই চাষ পদ্ধতিতে প্রচলিত চাষের তুলনায় 70% রোগ বালাই মুক্ত ও 30% ফলন বেশি হয় বলে দাবি করেছে কৃষি বিভাগ। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনের নদীতে শুরু হয়েছে কাঁকড়ার শিকার। সকাল থেকেই সাতক্ষীরা রেঞ্জের স্টেশন থেকে অনুমতিপত্র দেয়া হচ্ছে। অনুমতি পেয়েই দলবল নিয়ে সুন্দরবনের গহীনে প্রবেশ করেছে বনজীবীরা। জানুয়ারি ও ফেব্রুয়ারি কাঁকড়ার প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। সুন্দরবনের নদী খালে প্রজননের সুরক্ষায় কাঁকড়া ধরার উপর টানা 2 মাসের নিষেধাজ্ঞা জারি করেছিল বন বিভাগ। ষড়ঋতুর বাংলায় শীতের জরাজীর্ণতা ঝেড়ে বসন্তের শুরুতেই অপরূপ রূপে প্রকৃতিকে সাজিয়ে তুলেছে বসন্তের শিমুল ফুল। গাছের ডালে ডালে ফুটেছে আঙুর রাঙা লাল শিমুল। সবকিছুর মধ্যেও প্রকৃতিকে অন্যরকমভাবে সাজিয়েছে এই ফুল। ঋতুরাজ বসন্তের শুরুতেই শিমুল ফুলের স্বর্গীয় সৌন্দর্যে নান্দনিক হয়ে উঠেছে প্রকৃতি। এ যেন রক্তরাঙা আভা, আগুন বরণ শিমুল ফুল, চারপাশে ছড়াচ্ছে মুগ্ধতা, নান্দনিক পরিবেশ। বসন্ত এলেই প্রকৃতিকে রাঙিয়ে দেয় শিমুল, জানান দেয় ভালোবাসার বার্তা। ঋতুচক্রের আবর্তনে মোহনীয় সৌন্দর্য নিয়ে হাজির হয় প্রকৃতির মাঝে। কবিতার ভাষায় তো বলতে পারবো না, নিজের ভাষায় বলছি। এখানে আমরা শিমুলের সৌন্দর্য দেখতে এসেছি। শীত চলে যাচ্ছে, গরম আসছে, আমরা উপভোগ করতে এসেছি। শীত শেষ, এখন বসন্তকাল, ফাল্গুন মাস চলছে। তো আমরা জানলাম যে এখানে শিমুল ফুল ফুটেছে, এজন্য আমরা বান্ধবীরা মিলে শিমুল ফুল দেখার জন্য আসলাম। অনেক সুন্দর লাগছে। সময়ের পালা বদলে নানা কারণে হারিয়ে যেতে বসেছে শিমুল গাছ। গ্রাম বাংলার পথে প্রান্তরে এখন আর দেখা মেলে না আগের মতো। সেখানে গোপালগঞ্জে টিকে আছে কিছু গাছ। ফুল দেখলে কার না মন ভালো হয়ে যায়।
তো আজকে সেরকমই একটা বিকালে আমরা 3 জন মিলে 3 ফ্রেন্ড মিলে আমরা হচ্ছে সেই মানে ভালো লাগাটাকে এনজয় করতে এসেছি। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী দিনে দিন হারিয়ে যাচ্ছে। এই শিমুল গাছগুলি আগে আমরা ছোটবেলায় দেখেছি, মানে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায় শিমুল গাছের লালে লাল রূপান্তরিত হয়ে গেছে। শিমুল ফুল শুধু সৌন্দর্য বর্ধনই করে না, রয়েছে নানা উপকারিতা, আছে ভেষজ গুণও। শিমুল ফুলের যে সুমিষ্ট গন্ধ এবং মধুমক্ষিকার আহরণ, তার মধু আহরণ এবং এর যে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত যে রং, এটা মানুষকে রাঙিয়ে তোলে, জীব জগৎকে রাঙিয়ে তোলে। বৈশ্বিক দূষণ আর জলবায়ুর বিরূপ প্রভাবে ধীরে ধীরে প্রতিটি ঋতুই হারাচ্ছে তার নিজস্ব বৈচিত্র্য আর সৌন্দর্য। জারিন অর্নি, যমুনা নিউজ।